নমস্কার। আজকের আলোচনা চিরস্থায়ী বন্দোবস্ত। কোম্পানি জমিদারদের সঙ্গে করেছিল, জমিদাররা রায়তদের সঙ্গে করেছিল। এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, জমিদার ও রায়তদের উপরে এই বন্দোবস্তের প্রভাব কী ছিল? বাংলার সামাজিক ও অর্থনৈতিক ইতিহাসে চিরস্থায়ী বন্দোবস্ত গুরুত্ব অপরিসীম। এই বন্দোবস্ত কোম্পানি, জমিদার ও কৃষক সমাজকে নানাভাবে প্রভাবিত করেছিল। এই প্রভাব সকলকে সমভাবে প্রভাবিত করেনি এবং সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই প্রভাবের মাত্রাও পরিবর্তন হয়েছে। আজকের আলোচনায় আমরা আলোচনা করব কোম্পানি, জমিদার ও রায়তদের উপর কী প্রভাব পড়েছিল। প্রথমে কোম্পানি। এই ব্যবস্থার ফলে কোম্পানি নানাভাবে উপকৃত হয়। কোম্পানির বার্ষিক আয়ে নিশ্চয়তা আসে। এর ফলে কোম্পানির বার্ষিক আয়, ব্যয় ও বাজেট তৈরির ক্ষেত্রে সুবিধা হয়েছিল। দীর্ঘদিন ধরে রাজস্ব সংক্রান্ত ব্যাপারে কোম্পানির যে পরীক্ষা নিরীক্ষা 1765 খ্রিস্টাব্দ থেকে শুরু করেছিল তার অবসান হয়। এর ফলে কোম্পানির অপচয় বন্ধ হয়ে গিয়েছিল। রাজস্ব সংক্রান্ত সমস্যা থেকে কোম্পানি মুক্ত হয়ে বিচার বিভাগীয় ও শাসনতান্ত্রিক পুনর্গঠনে মনোনিবেশ করতে সক্ষম হয়েছিল কোম্পানি। রাজস্ব আদায়ের ব্যাপারে জমিদারদের সঙ্গে বন্দোবস্ত হওয়ায় কোম্পানির রাজস্ব সংক্রান্ত ঝঞ্ঝাট থেকেও মুক্ত হয় এবং আয়ের নিশ্চয়তা কিন্তু ছিল না। কিন্তু এই অবস্থায় সবটাই কোম্পানির পক্ষে সুবিধাজনক হয়নি। চিরস্থায়ী বন্দোবস্তের মূল উদ্দেশ্যই ছিল প্রতি বছর কোম্পানির জন্য নির্দিষ্ট হারে রাজস্ব আদায়। এই উদ্দেশ্য ব্যর্থ হয় এবং এই ব্যবস্থার পর প্রায় প্রথম 2 দশক ধরে কোম্পানি নির্দিষ্ট হারে রাজস্ব আদায়ে সক্ষম হয়নি। 1793-এ ধার্য রাজস্বের হার ছিল খুবই চড়া। সূর্যাস্ত আইন অনুযায়ী তার নির্দিষ্ট দিনের মধ্যে মিটিয়ে দিতে হতো। অন্যথায় রাজস্ব বাকি থাকার দায়ে সেই জমিদারি নিলামে উঠত। নিলামে সর্বদা ন্যায্য দাম পাওয়া যেত না। অনেক জমিদার ইচ্ছা করে রাজস্ব বাকি ফেলতেন এবং নিলামের সময় সস্তায় সেই জমিদারি কিনে নিতেন। অনেক সময় আবার জমিদারের কর্মচারীরা নাবালক ও অনভিজ্ঞ জমিদারের সঙ্গে বেইমানি করে তার জমি নিলামে তুলে নিয়ে নিজের কিনে নিতেন। সারা দেশ জুড়ে জমি কেনার দিকে মানুষের এক অদ্ভুত প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল এই চিরস্থায়ী বন্দোবস্তের সময়। এইভাবে চিরস্থায়ী বন্দোবস্তের প্রথম 25 বছরে বাংলার প্রায় অর্ধেকের বেশি জমিদারি হাত বদল হয়েছিল। জমির এই ব্যাপক হস্তান্তরের ফলে প্রশাসনিক জটিলতাও দেখা দেয়। মামলা মোকদ্দমা শুরু হয় এবং সরকার তার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হয়েছিল। এইভাবে চিরস্থায়ী বন্দোবস্তের দরুন কোম্পানির যে আয়ের নিশ্চয়তা করে বন্দোবস্ত করেছিল তা সফল হয়নি। প্রায় 20 থেকে 25 বছর পর রাজস্বের ক্ষেত্রে একটি স্থিতিশীলতা আসে। এই চিরস্থায়ী বন্দোবস্তের কোম্পানির আরেকটি অসুবিধা ছিল রাজস্ব বৃদ্ধির কোনো সুযোগ নেই। এই অবস্থায় সরকার জমিদারের দেয় রাজস্বের পরিমাণ চিরদিনের জন্য বেঁধে দেন। ইতিমধ্যে জনসংখ্যা বৃদ্ধি পায়, কৃষির সম্প্রসারণ ঘটে, জমি ও ফসলের মূল্য বৃদ্ধিও ঘটে। প্রভৃতি কারণে জমিদারের আয় বৃদ্ধি পেলেও সরকারের কিন্তু বা কোম্পানির আয় বৃদ্ধির কোনো সুযোগ রইল না। 1793 খ্রিস্টাব্দে আদায়কৃত রাজস্বের 90% পেত সরকার, 10% পেত জমিদার। এর পরবর্তীকালে জমিদারের আয় বৃদ্ধি পেলেও সরকারের আয় কিন্তু আনুপাতিক হারে নেমে আসে। 1800 খ্রিস্টাব্দে আদায়কৃত রাজস্বের 28% কোম্পানির প্রাপ্য হয়। 1940 খ্রিস্টাব্দে তা নেমে আসে 18.5%। আসলে জমিদারের আয় যত বৃদ্ধি পাচ্ছে সরকারের আয় তত পরিমাণে কমছে। এই চিরস্থায়ী বন্দোবস্তের দ্বিতীয় ভাগিদার জমিদার। এই চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের উপর কী প্রভাব পড়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার জমিদারদের জীবনে নানা পরিবর্তন নিয়ে এসেছিল। মুঘল যুগে জমিদার ছিলেন বংশানুক্রমিক রাজস্ব সংগ্রাহক, কিন্তু জমির মালিক ছিলেন না। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদার জমির মালিকে পরিণত হন। সরকার অনুমতি ছাড়াই তারা জমি দান, বিক্রয়, বন্ধক দিতে পারতেন। রায়ত বা কৃষক জমিদারদের প্রজায় পরিণত হয়। সুতরাং এইভাবে চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারের মর্যাদার পরিবর্তন ঘটিয়েছিল। এই ব্যবস্থায় সবটাই জমিদারদের পক্ষে যে লাভজনক হয়েছিল তেমনটাও না। জমিদারদের হাত থেকে বিচার বিভাগীয় ও পুলিশ ক্ষমতার প্রায় সবটাই কেড়ে নেওয়া হয়।
এছাড়া জমিদারের দেও রাজস্বের হার ছিল খুবই উঁচু, যা দেবার ক্ষমতা অনেকেরই ছিল না। এর বিরুদ্ধে তারা আপত্তি জানালেও সরকার অত্যাচারের মাধ্যমে, দমনপূর্বকের মাধ্যমে তাদের চুক্তিপত্রে স্বাক্ষর করতে বাধ্য করত। এই ব্যবস্থায় জমিদারদের দেও রাজস্বের হার ছিল খুবই উঁচু। জমিদার তার সংগৃহীত রাজস্বের 10 ভাগের 9 ভাগ সরকারকে দিতে বাধ্য ছিলেন। সূর্যাস্ত আইনের কথা আমরা সকলেই জানি। সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট দিনের মধ্যে সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে না পারায় জন্য বহু প্রাচীন জমিদারের জমিদারচ্যুত ঘটে। এইভাবে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তিত হওয়ার মাত্র 20 বছরের মধ্যে বাংলার প্রায় অর্ধেকের বেশি জমিদারি উচ্ছেদ হয়েছিল। তাই চিরস্থায়ী বন্দোবস্ত কতটা স্থায়ী, হাউ পার্মানেন্ট সেটেলমেন্ট, তা নিয়ে অধ্যাপক P.J. মার্শাল প্রশ্ন তুলেছেন। এই ধ্বংসস্তূপের উপর গড়ে ওঠা এক নতুন জমিদার সম্প্রদায়। এই সব নতুন জমিদারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জোড়াসাঁকোর 2 ঠাকুর পরিবার, দর্পনারায়ণ ও দ্বারকানাথের পরিবার, নসিপুর ও শোভাবাজারের দেব পরিবার, কান্দির সিংহ পরিবার, ভূকৌশলের ঘোষাল পরিবার, নড়াইলের রায় পরিবার, কাশিমবাজারের নন্দী পরিবার, রানাঘাটের পাল চৌধুরী পরিবার, দিনাজপুরের মানিক পরিবার, মহিষাদলের গর্গ পরিবার। জেমস মিল বলেন, এক প্রজন্মের মধ্যেই প্রাচীন জমিদার পরিবারগুলি নিচ্ছিন্ন হন। পুরনো জমিদার স্থলে কলকাতার মহাজন ও বণিক শ্রেণীর জমিদারে পরিণত হয়। বলা বাহুল্য, কেবলমাত্র শহুরে মহাজন বা বণিক শ্রেণী নয়, পুরনো জমিদার, তাদের কর্মচারী, সরকারি আমলা, উকিল প্রভৃতি বিভিন্ন শ্রেণীর লোকেই জমিদারি কিনেছিলেন। তবে এই কথাও ঠিক যে এইসব নতুন জমিদারদের অধিকাংশই ছিলেন মহাজন ও বণিক শ্রেণীর। কলকাতার লাহা, শীল, মল্লিকরা বন্ধকি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। রানাঘাটের পাল চৌধুরী, উত্তরপাড়ার মুখার্জি বা দর্পনারায়ণের পরিবার ছিলেন ব্যবসায়ী। এইভাবে বাংলার জমিদার সম্প্রদায়ের মধ্যে এক চারিত্রিক পরিবর্তন ঘটেছিল। আদি জমিদারি আর থাকলো না, মহাজন সম্প্রদায় এবং ব্যবসায়ী সম্প্রদায় নতুন জমিদারি শর্ত কিনে জমিদারে পরিণত হলেন। পত্তনি প্রথা জমিদারদের পক্ষে দ্রুত খাজনা আদায় করা সত্যিই এক সমস্যা ছিল। পরবর্তীকালে কৃষির সম্প্রসারণ ঘটলে বা জনসংখ্যা বৃদ্ধির ফলে এই সমস্যা আরও জটিল হয়েছিল। এছাড়া বাংলার কৃষক বা জমিদার কেউই সময় মতো খাজনা দিতে অভ্যস্ত ছিলেন না। তাই সূর্যাস্ত আইনের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে বর্ধমানের জমিদার এক পরিকল্পনা আবিষ্কার করেন। তিনি নিজ জমিদারির এলাকা বিভিন্ন অংশে ভাগ করে নিয়মিত খাজনা আদায়ের শর্তে এক একজনকে পত্তন দিতেন। এই অবস্থা পত্তনি ব্যবস্থা নামে পরিচিত। যিনি প্রথম পত্তন পেলেন তাকে বলা হয় সদর পত্তনিদার। এরা আবার অনুরূপভাবে অন্যদের জমি পত্তনি দিতেন, তাদের বলা হয় দর পত্তনিদার। এর পরের স্তরে ছিল দর পত্তনিদার। এইভাবে মূল জমিদার ও রায়তের মধ্যে প্রায় 5-6 জন মধ্যস্বত্বাভোগীর আবির্ভাব ঘটল। এতে সর্বশ্রেষ্ঠ খারাপ অবস্থা হয়েছিল রায়তদের। এইভাবে মূল জমিদার ও রায়তের মধ্যে প্রায় 5-6 জন মধ্যস্বত্বাভোগীর আবির্ভাবের জন্য তাদের লক্ষ্য ছিল যতটা বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এর ফলে প্রজার অবস্থা দিনের পর দিন সঙ্গীন হয়ে পড়েছিল। এই অবস্থায় পুরনো জমিদারদের পতন ঘটে, নতুন জমিদার সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। এই নতুন জমিদারদের সঙ্গে প্রজাদের কোনো হৃদয়মূলক সম্পর্ক ছিল না। তারা নায়েব গোমস্তাদের হাতে জমিদারির দায়িত্ব অর্পণ করে জমিদারের টাকা শহরে ব্যয় করে বিলাসবাসন জীবন কাটাতেন। গ্রাম বা প্রজাদের প্রতি তাদের এই অনুপস্থিত জমিদারদের কোনো সহমর্মিতা, মমত্ববোধ ছিল না। কর্নওয়ালিস মনে করেছিলেন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলে বাংলার কৃষি বিপ্লব ঘটবে, পতির জমি উদ্ধার হবে, শিক্ষার প্রসার ঘটবে। বাস্তবে কিন্তু তা হয়নি। এর ফলে প্রজা শোষণেই বৃদ্ধি পায়, গ্রামগুলি ধীরে ধীরে শ্রীহীন হয়ে পড়ে। এই চিরস্থায়ী বন্দোবস্তের সর্বশ্রেষ্ঠ অংশ কৃষক সম্প্রদায়। এদের উপর প্রভাব কী পড়েছিল? চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার রায়ত বা কৃষক সম্প্রদায়। জমিদার মালিকানা শর্ত স্বীকৃত হলেও জমির উপর কৃষকের কোনো মালিকানা সত্ত্ব স্বীকৃত হয়নি। জমিদার প্রজাকে ইচ্ছামতো জমি থেকে উৎখাত করতে পারতেন। প্রজার অস্তিত্বে সম্পূর্ণভাবে জমিদারের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল। মিস্টার বেভারিস বলেন যে প্রজার স্বার্থ উপেক্ষা করে কেবলমাত্র জমিদারদের সঙ্গে চুক্তি করা এটা একটা বিরাট ভ্রান্তি ও চরম অন্যায়। চিরস্থায়ী বন্দোবস্তের সূচনায় রাজস্বের হার ছিল অত্যন্ত উঁচু। অধিকাংশ জমিদারের পক্ষে তা দুর্বহ। জমিদাররা তা কৃষকদের উপর চালান করে দেন। এছাড়াও তারা নানা রকম জুলুম করে প্রজাদের উপর থেকে ইচ্ছামতো কর আদায় করতেন। বাংলার প্রজা বা জমিদার কেউই সময় মতো রাজস্ব প্রদানে অভ্যস্ত ছিল না। সূর্যাস্ত আইনে
কিন্তু ঢিলামির কোনো সুযোগ ছিল না। জমিদাররা যাতে প্রজাদের উপর কড়াকড়ি করতে পারেন সেই জন্য তারা সরকারের কাছে দাবি জানান। এই উদ্দেশ্যে 1793, 1795, 1799 বিভিন্ন আইন পাস হয়েছিল। 1799 আইনে বলা হয়, খাজনা বাকি পড়ার দায়ে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবেন, তাদের বাস্তু থেকে উৎখাত করতে পারবেন এবং জমিদার অন্যায় কিছু করলে তার বিরুদ্ধে কোনো কিছু ব্যবস্থা নেওয়া যাবে না। এর ফলে প্রজার অবস্থা চরম দুর্দশ ওঠে। অধ্যাপক সিরাজুল ইসলাম এই আইনকে ব্রিটিশ শাসনের প্রথম কালাকানুন বলে অভিহিত করেছেন। ধন্যবাদ।